নমস্কার, এডুকেশন এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগত। আমি শোভন, আর আমার সঙ্গে রয়েছে আমাদের বিশেষ অতিথি স্যার আমাদের বিভাস চট্টোপাধ্যায় মহাশয়। নমস্কার, এক্সপ্রেস নিউজ পরিবার এবং শ্রোতা দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা যথাযোগ্য স্থানে। আমি চাইব একজন ইতিহাসের ছাত্র হিসাবে আজ যে এডুকেশন এক্সপ্রেসের অনুষ্ঠানটি শুরু হলো তা ইতিহাস রচনা করুক জনপ্রিয়তায় এবং গুণগত মানে, তা সমান শোভন সুন্দর হোক। একদমই তাই। বর্তমান যা করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আমরা সকলেই ভুক্তভোগী। তার মধ্যে কিন্তু রয়েছে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা কিন্তু বাদ পড়ছে না। তাই আমরা আজকের এই করোনা পরিস্থিতিকে মাথায় রেখে আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে আজকে নতুনভাবে শুরু করতে চলেছি এডুকেশন এক্সপ্রেস। আর আমাদের সঙ্গে সহায়তায় রয়েছেন স্যার। আমি এই এডুকেশন এক্সপ্রেস নিয়ে স্যারের সঙ্গে যেভাবে কথা বলবো, যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বর্তমান করোনাকালীন শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আজকে আলোচনার আমাদের মেন বিষয়। তারপরে রয়েছে আমাদের স্যার যেহেতু ইতিহাসের শিক্ষক, তাই তারপরে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব। স্যার, প্রথমেই যেভাবে আপনাকে বলি যে আপনি অনলাইন শিক্ষা ব্যবস্থার মধ্যে আছেন, আপনি পঠন পাঠন করান, শিক্ষকতা করছেন, আপনি পঠন পাঠন করেন ছাত্রছাত্রীদের। তো এই যে অনলাইন ক্লাসরুম যেটাকে বলা হচ্ছে, তো এই অনলাইন ক্লাসরুমের মধ্যে আপনি কিভাবে পড়াচ্ছেন, মানে স্টুডেন্টদেরকে কিভাবে পড়াচ্ছেন, তারা কিভাবে পঠন পাঠন করছে, বা এই যে প্রশ্ন উত্তরের যে মাধ্যম, এটা আপনি কিভাবে করছেন, যেটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। হ্যাঁ, প্রথমেই বলি, এই অনলাইন যে সিস্টেম, এটা কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে, আপৎকালীন অবস্থায় এইভাবে আমাদেরকে পঠন পাঠনের বিষয়ে অগ্রসর হতে হচ্ছে। কিন্তু চিরাচরিতভাবে আমার যে 23-24 বছরের শিক্ষকতা জীবন, তাতেই 1 বছরের মতো আমরা এই নতুন অবস্থার মধ্যে দিয়ে চলেছি। আমরা কি করেছি, বিভিন্ন ক্লাসে, আমি সাধারণত লটিয়াবনি অঞ্চল উচ্চ বিদ্যালয়ের ইতিহাস বিষয়ের শিক্ষক। 9, 10, 11, 12-এ আমি ইতিহাস বিষয়টি পড়াই। এখন আমি প্রত্যেকটি ক্লাসের জন্য এক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি এবং আমার ছাত্রছাত্রীদের দায়িত্ব দিয়েছি সেই গ্রুপে তাদেরকে অন্তর্ভুক্ত করা। আমিও এই কাজটি করে থাকি। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে আমরা এ নিয়ে প্রচার করি, যাতে ছাত্ররা আরও বেশি সংখ্যায় এতে অংশগ্রহণ করে। এরপর গুগল মিটের সাহায্যে আমরা নির্দিষ্ট সময়ে প্রত্যেক ক্লাসের জন্য দিন বরাদ্দ থাকে, সেই হিসাবে আমরা পঠন পাঠন বিষয়টি পরিচালনা করে আসছি। বিভিন্ন শিক্ষক এই বিষয়ে এগিয়ে এসছেন। সরকারি পক্ষ থেকে বলার আগের থেকে স্বতঃপ্রণোদিতভাবে বহু শিক্ষক এভাবেই পঠন পাঠনের মধ্যে দিয়ে আমরা চলেছি। আচ্ছা, আর আপনি দেখুন, আমরা কিন্তু এই যে পঠন পাঠন, বর্তমান যে পঠন পাঠন অনলাইন ক্লাসের সঙ্গে কিন্তু আমরা একদমই ছিলাম না। আমরা কিন্তু এরকম পঠন পাঠন করিনি। আমরা যে চিরাচরিত যে শিক্ষা ব্যবস্থা ছিল সেভাবে পড়েছি, আমরাও পড়েছি, আপনিও পড়েছেন। কিন্তু এই যে পঠন পাঠন, বর্তমানে যে অনলাইন পঠন পাঠন, এই পঠন পাঠন বা আমাদের পঠন পাঠনের মধ্যে পার্থক্যটা আপনি কি বুঝছেন? মানে দুটি যে পঠন পাঠন দুরকম ভাবে, তো এটার আপনি কি পঠন পাঠনের পার্থক্য বুঝছেন, আর সুফল কি বুঝছেন বা কুফল যা বলবেন? হ্যাঁ, প্রথমেই বললাম, এটা একটা আপৎকালীন অবস্থা। কথায় আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো। একদমই। তো বিষয়টা অনেকটা সেরকমই। এটা বিশেষ পরিস্থিতিতে পড়ে, যেহেতু শিক্ষার্থীদের জীবন আগে এবং সমস্ত মানুষেরই জীবন আগে, তাই জীবনের ঝুঁকি না নিয়ে যেটুকু দেয়া যায় সেইটুকু আমরা শুধু চেষ্টা করছি। আমি বারবার জোরের সাথে বলছি, ক্লাসরুম সিচুয়েশনের যে পঠন পাঠন, তার সাথে অনলাইন পঠন পাঠনের কোনো তুলনাই চলে না। একটা অংশ মাত্র হয়। বিশেষত বেসরকারি স্কুলের ক্ষেত্রে হয়তো তাদের যে পরিকাঠামোগত সুবিধা আছে, তারা যে ধরনের পরিবার থেকে, উচ্চবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবার থেকে আসে, তাদের ক্ষেত্রে সমস্যাটা এতটা প্রবল নয়। কিন্তু আমরা যে ধরনের ছাত্রছাত্রী পাই, তাদের বেশিরভাগ নিম্নবিত্ত পরিবারের। তাদের বেশিরভাগ ঘরে, আমি দায়িত্ব নিয়ে বলছি, বেশিরভাগ ঘরে তাদের স্মার্টফোন নেই। এটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। এখন যারা 10ম শ্রেণীর ছাত্রছাত্রী, তাদের সংখ্যাটা আমাদের স্কুলে 250 জনের বেশি। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম নথিভুক্ত হয়েছে 47 জনের, আর ক্লাস করে 16 জন।
অর্থাৎ পার্সেন্টেজটা বোঝা যাচ্ছে। অর্থাৎ বাড়িতে হয়তো ওই 47 জনের স্মার্টফোন আছে, কিন্তু তাদের একটা ফোন থাকাতে, বাবা দিদি দাদা অন্য কাজে ব্যস্ত থাকাতে, অবশ্য আমরা যখন ক্লাসটা ঠিক করি ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে তাদের উপর ছেড়ে দিই যে কোন সময় করালে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা পাবো। তারপরেই এই অবস্থা, 250 জনের মধ্যে আমরা পাচ্ছি 16 জনকে। মানে একটা সমস্যার মধ্যে রয়েছে। আর তারপরে দেখুন, আপনার এই বিষয়ে আমি আসছি। তারপর যে এই যে দেখতে পাচ্ছি আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে পঠন পাঠন যেটা চলছে, এর মধ্যে কি কি অসুবিধার মধ্যে দেখুন, বেশিরভাগ দেখুন গ্রামাঞ্চলের স্কুল রয়েছে, গ্রামাঞ্চলের অনেক ছাত্রছাত্রী রয়েছে, তো তারা কি সঠিক পর্যাপ্ত পরিমাণে এই যে নেটওয়ার্ক পুরোটাই তো অনলাইন মানে নেটের মধ্যে একটা ব্যবস্থা রয়েছে, তো তারা কি সঠিক পর্যাপ্ত পরিমাণে নেট পাচ্ছে? বা অনেকের ধরুন সেরকম আর্থিক অবস্থা, আপনি যেটা বললেন যে স্মার্টফোন নেই, বা সেই ব্যবস্থা মানে সেরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কি আপনাকে বা স্টুডেন্টদেরকে? আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এবং স্টুডেন্টদেরকে বারবার এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমি হয়তো আমার নিজের সুবিধার জন্য, যাতে ছাত্রছাত্রীরা সমস্যায় না পড়ে, হাই স্পিড ডেটা কানেকশন আমি নিয়েছি, যার ফলে আমার সমস্যা হচ্ছে না। কিন্তু আমি আমার যে কাজ সেটা ছাত্রছাত্রীদেরকে সমানভাবে পৌঁছে দিতে পারছি না। অনেকেই বলছেন, স্যার এই 2 মিনিট আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, অর্থাৎ তাদের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়েছে, অনেকে বারবার কেটে যাচ্ছে। তো এই সমস্যার বারবার আমাদেরকে সম্মুখীন হতেই হচ্ছে। আর বেশিরভাগ অংশ এর থেকে বাদ চলে যাচ্ছে, যেটা আমাদেরকে ভাবাচ্ছে, ব্যথিত করছে। একটা বিষয় নিয়ে আপনি বোঝাচ্ছেন, সে সময় কোনো রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে, সেই ব্যবস্থা মানে অসুবিধার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার আমাকে সেটা রিপিট করতে হচ্ছে। আচ্ছা, আর দীর্ঘদিন ধরে যে স্কুলটা বন্ধ রয়েছে, এতে কি ছাত্রছাত্রীদের মানে মানসিক অবস্থা কি, মানে তারা কিভাবে এই জিনিসটাকে মেনে নিতে পারছে কি? মানে ধরুন প্রায় দীর্ঘ 11 মাসের মতন আমরা দেখলাম যে 11 মাস, গতবারে যে ঢেউ করোনা ছিল তাতে 11 মাসের মতন স্কুল বন্ধ ছিল। তারপরে আমরা দেখি যে নবম, দশম, একাদশ, দ্বাদশ স্কুল শুরু হয়েছে, কিন্তু তারপরে আবার কিছুদিন পর বন্ধ হয়ে গেল। তো এই যে ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা কি? তারা কি পড়াশোনার মধ্যে আবার মানে ফিরে যেতে পারছে, নাকি তারা ভেবে নিয়েছে যে না আবার তো লকডাউন, আবার সেই অনলাইন পরীক্ষা মানে পড়াশোনার মাধ্যম? তো তাদের কি মানসিক অবস্থা যদি একটু মানে আপনি বলেন। এক কথায় বললে তাদের মানসিক অবস্থা ভালো নয়। আমার বাড়িতে একটি ছোট্ট বাচ্চা আছে, সে ক্লাস 1-এ পড়ে। আমার মেয়ে আছে, সে কলেজে পড়ে। দুজনেই অধৈর্য হয়ে যাচ্ছে। এই যে ঘরের মধ্যে একটা বন্দি দশা, সে স্কুলের বন্ধু বান্ধবদের সাথে, মাস্টারমশাইদের সাথে যে সুন্দর একটা পরিবেশে যে পঠন পাঠনটা চলছিল, তার থেকে ব্যাঘাত ঘটে যায়, তারা হতাশ। যে আনন্দের সাথে তারা স্কুল কলেজগুলো করছিল, এটা আমার বাড়ির উদাহরণ দিলাম। আমরা স্কুলের কাজে, বিভিন্ন কাজে, মিড ডে মিলের বিভিন্ন সামগ্রী পৌঁছে দিতে বা অন্যান্য কাজে তো আমাদের স্কুলে যেতে হয়, স্কুল বন্ধ থাকলেও তখনও মাঝে মাঝে কিছু ছেলেমেয়ের সাথে, ছাত্রছাত্রীদের সাথে আমাদের দেখা হয়। কিংবা এই যে কিছুদিনের জন্য আমরা পেয়েছিলাম নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীকে, তাদের যে মুক্তির যে আনন্দ, আবার নতুন করে স্কুলে আসার। আর একটা স্কুলে শুধু যে বিষয়ের শিক্ষা হয় তা তো নয়, একটা ছেলে যে স্কুলের পরিবেশে থাকে সে নানা ধরনের মূল্যবোধ শেখে, ঐক্য, সৌভ্রাতৃত্ব, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, তার সাথে সাথে খেলাধুলো, সংস্কৃতি চর্চা, অর্থাৎ একটা সর্বাঙ্গীন মানুষ হিসাবে গড়ে ওঠার যে পথ, সেটা কিন্তু স্কুল অনেকটা তৈরি করে দেয়। একদমই তাই, আমি আপনার সাথে একই মত। আচ্ছা, এই যে বর্তমান যে আপনাদের যে শিক্ষা মানে যে অনলাইন শিক্ষা ব্যবস্থা চলছে আর কি, এতে অনেক অভিভাবকদের কি মতামত? আমরা মানে কিছু তো আপনারা মানে আলোচনার মধ্যে আছে, এটা তো অভিভাবকদের কি মতামত? অভিভাবকদের মাঝে মাঝে যে কথাটা আমরা সবচেয়ে বেশি শুনি সেটা হচ্ছে, মাস্টার স্কুল কবে খুলবে? তো অর্থাৎ তারাও অধৈর্য হয়ে পড়ছেন, অথচ পরিস্থিতি স্বাভাবিক নয়। যে কারণে বোঝা যাচ্ছে যে অভিভাবকরাও চাইছেন যে পরিস্থিতি, আমরা সবাই চাইছি, আন্তরিকভাবে চাইছি যে পরিস্থিতি স্বাভাবিক হোক, আবার স্কুলগুলোতে ছেলেমেয়েরা ফিরে আসুক। স্কুল জল ছাড়া যেমন মাছ, ছাত্রছাত্রী ছাড়া সেরকম স্কুল। তারাই স্কুলের অক্সিজেন, তারাই পরিবেশটাকে সুন্দর করে
ভরিয়ে রাখে, কাকলিতে মাতিয়ে তোলে। একদমই তাই। সেরকম ভাবেই দেখুন, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য কিন্তু মানে কাউকে দায়ী করা যায় না যে বর্তমান পরিস্থিতি এভাবেই আমাদেরকে শিক্ষা, যেহেতু অনলাইন শিক্ষা রয়েছে, এভাবেই চালিয়ে নিয়ে যেতে হবে, কিছু করার নেই, এইটাকে মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা বিভাস চট্টোপাধ্যায় বাবুর মহাশয়ের আমরা স্যারের ভিডিও দেখব যে উনি কিভাবে পঠন পাঠন করার সে ব্যবস্থা আমরা একটা আমাদের কাছে ছোট্ট ফুটেজ রয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই সুস্থ আছিস, ভালো আছিস এবং আশা করি সবাই সাবধানে আছিস। যে ধরনের সতর্কতা নেওয়া দরকার আমাদের, সেই সতর্কতাগুলো আমরা প্রত্যেকেই নেব। সাথে সাথে এই করোনা পরিস্থিতিতে আমাদের কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? আর তোরা একটা গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছিস, বোর্ডের প্রথম পরীক্ষা তোরা দিতে যাবি। যে পরীক্ষার ফলাফলের উপর তোর আগামী জীবনের অনেকটাই নির্ভর করবে। অতএব আমরা সতর্কতার সাথে সাথে আমরা এই যে সময়টা পাচ্ছি, সেই সময়ের আমরা সদ্ব্যবহার করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা আগের দিন রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সমাজ, রামমোহন ও সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, ব্রাহ্ম সমাজের ভূমিকা, এগুলো আলোচনা করেছি। আজকে মূলত আমরা দুটো বিষয় আলোচনা করব। এক হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তথা বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলনের আন্দোলন এবং বিরোজীয় ও ইয়ং বেঙ্গল আন্দোলন। আমরা জানি যে আমরা দেখে নিলাম বিভাসবাবু কিভাবে তাদের শিক্ষা দান করছেন ছাত্রছাত্রীদের মধ্যে। এই যে উদ্যোগ, এই যে মাধ্যমটা, এই মাধ্যমের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা আপনার মাধ্যমে শিক্ষা দান মানে প্রদান হচ্ছে, গ্রহণ করছে ছাত্রছাত্রীরা। তো আমার কাছে, আপনার কাছে একটা প্রশ্ন আমার রয়ে যাচ্ছে যে ছাত্রছাত্রীরা তো স্কুলে আসতে পারছেন না, তো তারা কি কি অভাব মানে বা কি কি এখন অবধি তাদের কাছে কি কি অভাব রয়েছে, মানে স্কুলে আসতে পারছেন না, সেটা নিয়ে তারা কি মনে করছে আর কি? সবচেয়ে যেটা অভাব থেকে যাচ্ছে, যে বারবার আমি যে কথাটা বলতে চাইছি, যে সিংহভাগ ছাত্রছাত্রী এই ব্যবস্থাটার মধ্য দিয়ে আসতে পারছে না। তাদের নেটের যোগাযোগ নেই, তাদের স্মার্টফোন নেই, ফলে বেশিরভাগ ছাত্রছাত্রী এই ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে, মানে বঞ্চিত হচ্ছে, অবশ্যই বঞ্চিত হচ্ছে। সাথে সাথে স্কুল পরিবেশে অন্যান্য যে সহপাঠক্রমিক যে শিক্ষা, সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে। ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে থেকে যে দেয়া নেওয়া চলে, সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে। একটা আনন্দময় পরিবেশে যে শিক্ষা, সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেকের কাছে ধরুন মানে এরকম কি ছাত্রছাত্রী আপনার কাছে লক্ষ্য হয়েছে যে ফোনের ছুতোই মানে অনলাইনে পড়াশোনা আছে, এরকম ভাবে ছুতো করে ফোন নিচ্ছে অথচ পড়াশোনা করছে, মানে এটা কি একটা ফাঁকিবাজির জায়গা অনলাইন ক্লাসরুমটা হয়ে গেছে এখন, মানে এই কথাটা কি বলা যেতে পারে? সকলের ক্ষেত্রে নয়, কিন্তু কোনো কোনো ছাত্রছাত্রীর কাছে তো বটেই। বেশ কিছু অভিভাবক মাঝে মাঝে বলেন যে এখন আমাদের কাছে ফোনটা থাকেই না, অভিযোগের জায়গায়, এবং ওই ফোন হাতে পাওয়াতে তারা মোবাইলের বিভিন্ন গেমে আসক্ত হয়ে পড়ছে এবং সেই ফোন হাতছাড়া করতে চাইছে না। তার ফলে লক্ষ্যের চেয়ে উপলক্ষ্য বড় হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, আপনি তাহলে মানে এই যে অনলাইন ব্যবস্থা বা এরকম শিক্ষা ব্যবস্থা, এটাতে আপনি কতটা মানে সন্তুষ্ট? আপনি কি বলতে চাইছেন, মানে আপনি কতটা সন্তুষ্ট এই ব্যবস্থায়? আমি একেবারেই সন্তুষ্ট নই। আমি সান্ত্বনা নিচ্ছি বলতে পারি। যখন আমি সিংহভাগ ছাত্রছাত্রীকে এই ব্যবস্থার মধ্যে এনে পঠন পাঠনটা চালিয়ে যেতে পারবো, তখনও আমি অর্ধেকটা সন্তুষ্ট হব মাত্র। কারণ একটা ক্লাসরুম সিচুয়েশনে যে পঠন পাঠন, ছাত্রছাত্রীদের সাথে যে সরাসরি আমার যোগাযোগ, আমি পড়ানোর মধ্য দিয়ে যখন এগিয়ে যাচ্ছি, একটা বিষয় উপস্থাপিত করছি তাদের সামনে, তাদের আগ্রহ দেখে কিংবা অনাগ্রহ দেখে আমি নিজেকে সংশোধন করছি, এখানে সেই সুযোগ থেকে আমি বঞ্চিত। যখন তার ভিডিও এবং অডিও অফ আছে, ওই সময়টায় সে যে আমার কথা শুনছে তার নিশ্চয়তা নেই। মাঝে মাঝে আমাকে যাচাই করে নিতে হয় ছাত্রদের নাম ধরে যে আছে কিনা। মানে আপনি একদমই তার মানে সন্তুষ্ট নন?
না। আচ্ছা, আপনার কথা নাহলে বাদই দিলাম, তো এই শিক্ষক মন্ডলীর এইখানে এই যে এই ব্যবস্থাতে শিক্ষক মন্ডলীর কি মতামত? মানে আপনি তো, আপনার সাথে কথাবার্তা বা যাই শিক্ষকদের সঙ্গে যোগাযোগ তো আপনার রয়েছে, তো শিক্ষক মন্ডলীর কাছে এটা কিরকম ব্যাপার হচ্ছে যে 11 মাস ধরে ঘরে অনলাইনে ক্লাস চলছে, তার মধ্যে তারা শিক্ষাদান করছে, শিক্ষক মন্ডলীর কাছে এটা মানে তাদের কাছে এটা কি রকম জায়গায় মানে ব্যাপারটা, মানে তাদের কি মতামত, তারা কি বলছে? তারা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার যারা বন্ধু বান্ধব বা ছোট বড় যারা এই পেশার সাথে যুক্ত, তারা বিড়ম্বনা শিকার। রাস্তায় ঘাটে যেভাবে তাদেরকে শুনতে হচ্ছে, ভালোই আছো তোমরা, তোমাদের আর কি, বসে বসে মাইনে নিচ্ছ, এটা একটা বড় বিড়ম্বনা আমাদের কাছে। আমরা প্রত্যেকেই আন্তরিকভাবে চাই সব কিছু স্বাভাবিক হয়ে যাক, এবং যে ক্ষতি এই সময়টাতে হলো ছাত্রছাত্রীদের, সেগুলো যেন আমরা সর্বতভাবে পুষিয়ে দিতে পারি। সেই জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কবে সেই সুদিন আসবে। একদমই, কারণ আমি একদমই বুঝতে পারা যাচ্ছে যে আপনারা চাইছেন যে স্কুলটা খুলুক, যেরকম আমাদের চিরাচরিত ব্যবস্থা ছিল আমরা সকলেই চাইছি, কিন্তু এই অতিমারীকে আমরা যতক্ষণ না জয় করতে পারবো তার আগে কিন্তু এই ব্যবস্থা আবার সেই পুরনো যে ব্যবস্থা সেখানে সেটাকে আবার ফিরে আনা কিন্তু একটু হলেও মানে যথেষ্টই মানে সংকটের মুখে এটা আছে এখন অবধি। দেখা যাক আমরা কি জয় করতে পারি কিনা এটা দেখার। পরের প্রশ্ন আপনার কাছে আমার থাকছে যে আপনি তো বললেন যে আপনি অফলাইন চানই, অফলাইন ব্যবস্থাটাই চাইছেন, তো আপনার কাছে এই যে আপনি তো ইতিহাসের শিক্ষক, যেটা ইতিহাসের মানে একটা এত বড় একটা হিউজ একটা চ্যাপ্টার, এত বড় একটা হিউজ ব্যাপার, যেখানে আমরা যেভাবে পড়াশোনা করেছি সেখানে একটা লাইন যদি আমরা বুঝতে না পারতাম সেখানে আমরা শিক্ষকদেরকে জিজ্ঞাসা করতাম। এখানে একটা ধরুন আপনার নোটস দিচ্ছেন বা কিছু পিডিএফ দিচ্ছেন, সেখানে পিডিএফ এর মাধ্যমে আপনি কিভাবে মানে ছাত্রছাত্রীদেরকে বোঝাচ্ছেন যে ধরুন একটা পিডিএফ বা একটা নোটস আপনি ফটো তুলে পাঠিয়ে দিচ্ছেন, সেখানে কি সম্ভব হচ্ছে ওরকম ভাবে পড়ানো? কারণ ইতিহাসের মতো একটা এত বড় একটা হিউজ সাবজেক্ট, এখানে বোঝানোটা একটা বিশাল ব্যাপার। আপনার এদিকে কানেকশনও বলছেন একটু মানে নেটওয়ার্ক দুর্বল যেসব জায়গায় থাকছে, তো সেখানে আপনি কি বলবেন এখানে? হ্যাঁ, এই সমস্যাটা হচ্ছে, কিন্তু এটার একটা আবার সুফলের কথা আমি বলবো। যেমন আমি পিডিএফ ফর্মে যে লেখাটা পাঠাচ্ছি, তারা যখন দেখে দেখে লিখছে তা কিন্তু অনেক নির্ভুল হচ্ছে, শুনে লেখাচ্ছে। পিডিএফ ফর্মে যাওয়ার ফলে তারা পরিশুদ্ধ বানান দেখে তারা লিখতে পারছে, মানে পাক দিয়ে সুতো লম্বা করা হচ্ছে না। পার্বতী আচ্ছা, যে অনলাইন আর যে কথা বলতে চাইছিলাম, যে জায়গাগুলো তারা বুঝতে পারছে না, তারা হোয়াটসঅ্যাপে সেই জায়গাগুলো জানাচ্ছে। আমি হয় ভয়েস মেসেজে বা লিখে সেগুলোকে আমি আরো বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে সক্ষম হচ্ছি। আচ্ছা আচ্ছা, বলছি যে আপনি তো বিভিন্ন রকম মানে পরীক্ষা নিচ্ছেন, ধরুন এমসিকিউ বা এরকম ব্রড কোয়েশ্চেনও হয়তো কিছু নিচ্ছেন, তো সেভাবে আপনি কিভাবে ছাত্রছাত্রীদেরকে মানে ধরতে পারছেন যে তারা মানে সঠিকভাবে পরীক্ষা দিচ্ছে? এই অনলাইন পরীক্ষাটাতে মানে কি বলুন তো, একটা যেটাকে বাংলা কথা বলে চুরির একটা প্রবণতা থাকে, এর দেখে ও কিভাবে মানে গুগল করে বা যে কোনো মাধ্যম থেকে, তো এভাবে আপনি কিভাবে বুঝতে পারবেন যে সঠিক সে ঠিকঠাক লিখছে বা নিজের প্রশ্ন নিজেই লিখছে, এটা আপনি কিভাবে বুঝতে পারছেন? প্রকৃতপক্ষে আমরা ছাত্রছাত্রীদেরকে তো এতদিন পড়িয়ে এসেছি, তাদের কার কতটা দক্ষতা আছে সেটা সম্পর্কে আমরা অবগত আছি। খুব স্বাভাবিকভাবেই অস্বাভাবিক রকমভাবে একটা পিছিয়ে পড়া ছেলে যদি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়, তখন বুঝতে হবে এর মধ্যে নিশ্চয়ই কিছু কারচুপি আছে, দেখে লেখার ব্যাপার আছে। আবার এটাও ঠিক, ছাত্রদের নিজেদের সততার উপর আমাদেরকে ভরসা রাখতে হচ্ছে। অনেক সময় মা বাবাদেরকে আমরা বলছি আপনারা যখন পরীক্ষা দিচ্ছেন একটু লক্ষ্য রাখুন। এইভাবে আমরা এই সমস্যাটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আচ্ছা, আপনি ধরুন এমসিকিউ কোশ্চেন আনসারের মানে করছেন তো, মানে ধরুন আপনি জিজ্ঞাসা করছেন মৌখিক কোনো কোশ্চেন, এটা করেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটু আলাদা রকম কোশ্চেন, আলাদা রকম ঠিক না, মানে যে যারা ধরুন নতুন যারা ভর্তি হচ্ছেন, অ্যাডমিশন দিচ্ছে যেসব স্টুডেন্টরা ধরুন 3 বছর বয়সে বা 4 বছর বয়সে যারা নতুন অ্যাডমিশন দিচ্ছে, তারা তো একবারেই মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল চিরাচরিত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে কিন্তু তারা কিন্তু জড়িত নয়, মানে জানেও না ব্যাপারটা। তারা ধরুন গত বছর অ্যাডমিশন নিয়েছে, তো গত বছর অ্যাডমিশন নিয়ে তারা কিন্তু অনলাইনটাই জানছে,
এমনকি এই বছরটাও প্রায় যাবে কিনা বোঝা যাচ্ছে না এখনো, যদি অনলাইনটাই চলে, আবার অনলাইন ক্লাসের মাধ্যমে যে অনলাইন ক্লাসরুমটা চলে, তো তারা কি আবার মানে আমাদের যদি পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে আসে, তো তারা কি আবার এই মানে এই জিনিসটাকে মেনে নিতে পারবে আমাদের পড়াশোনাটাকে, বা তারা কি মনে হয় এটা? আমার 100% বিশ্বাস আছে যে মেনে নিতে পারবে, কারণ গৃহ পরিবেশে যে পড়াশোনার ব্যাপার আর বিদ্যালয়ের বৃহৎ পরিবেশে পড়াশোনার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তার সাথে তারা প্রচুর বন্ধু বান্ধব একসাথে পড়ার যে আনন্দ, সে থেকে তো তারা বঞ্চিত হচ্ছে। এর যখন আনন্দটা তারা নিতে শিখবে, তারা অফলাইনটাকেই পছন্দ করবে, এটা আমি 100% নিশ্চিত। মানে আপনি বলতে চাইছেন অফলাইনটা হলে সবার ক্ষেত্রে সুবিধা হবে, মানে যারা অনলাইন করছেন এখনো করছে, আবার নতুন মানে যোগ দিয়েছে অনলাইনে, ধরুন অ্যাডমিশন হয়েছে, তারাও ভবিষ্যতে অফলাইনটাকে নিতে পারবে একেবারে। আচ্ছা, আর আপনি তো সামনেই দেখুন মাধ্যমিক, একটা বড় খবর আমাদের কাছে ছিল কয়েকদিন আগে, যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা, সেই পরীক্ষা বাতিল কিন্তু হয়নি, যেটা হয়েছে সেটা হচ্ছে পরীক্ষা পিছিয়ে যাওয়া। 10 জুন যেটা যেরকম ভাবে আমাদের খবর, যে 10 জুন পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখন পিছিয়ে যাওয়া হয়েছে। ফলে মাধ্যমিকের পরীক্ষার্থীদের এখন বর্তমান অবস্থা কি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যাই বলবেন? হ্যাঁ, 1 জুন থেকে মাধ্যমিক এবং 15 জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। দুটো পরীক্ষায় জুন মাস পর্যন্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা জানাবেন। সম্পূর্ণরূপে বোর্ড এবং কাউন্সিল প্রস্তুত আছেন। থানায় থানায় মাধ্যমিকের কোশ্চেন চলে এসেছিল, আমাদের প্রধান শিক্ষক মহাশয় গিয়েছিলেন, কোশ্চেন শর্টিং করে এসছেন। কিন্তু এই পরিস্থিতির জন্য মানুষের জীবন, আমাদের প্রাণাধিক প্রিয় ছাত্রছাত্রীদের জীবন আমাদের কাছে আগে, তাই আমরা বাধ্য হয়ে পরীক্ষা পিছিয়েছি, বন্ধ হয়নি। তো এই যে মাধ্যমিক যারা 2021-এ দেবে বা পরের বছর, একসাথে এবার আমরা দুটো 10ম শ্রেণীকে পেয়ে গেছি, তো এতদিন তো রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা, প্রায় রেজাল্ট বেরোনোর সময় হয়ে গিয়েছিল, অথচ পরীক্ষাটাই হলো না। আবার 9 থেকে যারা উত্তীর্ণ হয়ে 10ম শ্রেণীতে এসছে, তাদের প্রত্যেককেই বলছি যে ইতিহাস, আমি ইতিহাসের ছাত্র, ইতিহাস হচ্ছে মানব সভ্যতার ক্রম অগ্রগতির ধারাবাহিক ঘটনা। তো এই এমসিকিউ যে তৈরির বা প্রস্তুতির বিষয়টা তুমি জানতে চাইলে, সেই জন্য অন্তত পক্ষে ইতিহাসের ক্ষেত্রে আমি বলছি 2টি পাঠ্য বই পড়া উচিত, সহায়িকা নয়, পাঠ্য বই। কারণ একেবারে ক্রোনোলজিক্যালি প্রাচীন থেকে মধ্য থেকে আধুনিক নিরবচ্ছিন্নভাবে ইতিহাসের ধারা প্রবাহিত হচ্ছে। একটা মানব জীবন যেমন শিশু, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, এই সমস্ত পর্যায়কে অতিক্রম করছে ধারাবাহিকভাবে, ইতিহাসও সেরকম। সেজন্য ওই পাঠ্য বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, একেবারে লাইন ধরে পড়তে হবে। আর আমাদের মনে রাখতে হবে যে মাধ্যমিক পরীক্ষায় 58 নম্বর, 100-র মধ্যে 58 নম্বর শুধুমাত্র আছে ছোট প্রশ্ন, এমসিকিউ 20 নাম্বার, এটাতে 4টে করে উত্তর দেয়াই থাকে। অতএব আমার যদি পড়া থাকে, আমি কিন্তু সঠিক উত্তর ঠিক আমি খুঁজে নিতে পারবো। আবার এসএকিউর ক্ষেত্রে আমরা দেখি, সেখানে কতগুলো বিষয় থাকে, যেমন এমসিকিউ উত্তরগুলো দেয়া থাকে না, বেশ কিছু প্রশ্নের মধ্যে আমরা উত্তরটা পেয়ে যেতে পারি, কিন্তু এসএকিউর ক্ষেত্রে সেটা কীরকম, একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে মধ্যবিত্ত কারা। এই মধ্য এবং বৃত্ত, এই দুটো শব্দের অর্থ আমি যদি জানি, তাহলে আমি কিন্তু লিখে ফেলতে পারবো মধ্যবিত্ত কাদের বলা হয়, নয় কি? তাহলে প্রশ্নের মধ্যেই কিন্তু অনেক উত্তর দেয়া থাকে, সেটাই যদি ঠিকঠাক ছাত্রছাত্রীরা অর্থ বুঝে লিখতে পারে, এমসিকিউ এর মতো এসএকিউ এর অনেক প্রশ্ন উত্তর তারা দিয়ে ফেলতে পারবে। গণতন্ত্র, প্রজাতন্ত্র, তন্ত্র মানে খুব সহজভাবে এক্ষেত্রে শাসন, জনগণের শাসন গণতন্ত্র, প্রজার শাসন প্রজাতন্ত্র, দুটো কাছাকাছি শব্দ, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে। প্রজাতন্ত্রের দ্বারা বোঝানো হচ্ছে যে ভারতবর্ষে রাজা বা রানীর কোনো স্থান নেই। আমরা সংবিধানের প্রস্তাবনায় গণতন্ত্র, প্রজাতন্ত্র পাশাপাশি দুটো শব্দ দেখি, অনেকেই এই দুটো শব্দের অর্থ বুঝতে পারেন না। ইংল্যান্ড একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু প্রজাতান্ত্রিক দেশ নয়।
ভারতবর্ষ একই সাথে গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক দেশ, অর্থাৎ ভারতবর্ষে রাজা বা রানীর কোনো স্থান নেই, এখানে শাসন ব্যাপারে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। একদমই। তো আপনি মাধ্যমিকের শিক্ষা যারা রয়েছে ছাত্রছাত্রী তাদেরকে কি টিপস দেবেন? তাদেরকে যদি বলা হয় যে এমসিকিউ বা এসিকিউ তারা কিভাবে কি রকম ভাবে টিপস দেবেন একটু যদি বলে দেন। হ্যাঁ, যে কথা বললাম যে তাদের হাতের কাছে, বন্ধু বান্ধবদের কাছে, আমি আমার স্কুলের ক্ষেত্রে যে কথাটা বলে থাকি যে যদি 5 জন বন্ধু হয় তারা যেন 5 জন ভিন্ন ভিন্ন লেখকের ইতিহাস বই কেনে এবং পারস্পরিক পাল্টাপাল্টি করে এই বইগুলি তারা পড়ে ফেলে লাইন বাই লাইন ধরে, এবং শেষে যে অনুশীলনীর প্রশ্নগুলি থাকে সেগুলি যেন ধারাবাহিকভাবে তারা সেই উত্তর দেয়, আমাকে দেখায়। এবং টেস্ট পেপার, যে কোনো টেস্ট পেপার থেকে তারা যেন প্রশ্ন উত্তর করে তৈরি হয়। যে প্রশ্নগুলোয় তাদের সমস্যা হবে সেগুলো বিশেষত 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তাদের একটু সমস্যা হয়। একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন নব্যবঙ্গীয় কাদের বলা হয় বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়। একটা প্রশ্ন, ডিরোজিওর অনুগামীদের নব্যবঙ্গীয় বলা হয়, এটা 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন এই একই প্রশ্ন 2 নম্বরে পড়বে তখন কিন্তু তাদেরকে একটু সতর্ক থাকতে হবে। যেমন খাজনা তেমনি বাজনা, যেমন পুজো তেমনি মন্ত্র হতে হবে। সেখানে কিন্তু আমাকে এটা বিস্তারিতভাবে বলতে হবে যে ডিরোজিওর অনুগামী একদল যুক্তিবাদী তাজা তরুণ পাশ্চাত্য শিক্ষার প্রভাবে হিন্দু ধর্ম এবং সমাজ সংস্কারে কালাপাহাড়ি মনোভাব নিয়ে সংস্কারে ব্রতী হয়েছিলেন, তারা নব্যবঙ্গীয় নামে পরিচিত। খেয়াল রাখতে হবে যে নব্যবঙ্গীয়দের সাথে যুক্তির এই শব্দটা যেন থাকে, তারা যুক্তিকে সবার উপরে স্থান দিয়েছিলেন। অন্ধবিশ্বাস, সে গোড়ামি, এই কালা পাথরটাকে তারা, জগদ্দল পাথরটাকে তারা একটা মোক্ষম নাড়া দিতে পেরেছিলেন বলে পরবর্তী যারা সংস্কারক তাদের কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল বলে ইতিহাসের ছাত্র হিসাবে আমার মনে হয়। একদমই। আর যে আপনি যে এমসিকিউ গুলো বললেন, এবারে যদি আমি ব্রড কোয়েশ্চেন বলি, এখানে মানে কিভাবে বিভাগ রয়েছে, কি রকম কোয়েশ্চেন, ধরুন কত নাম্বারের কি রকম রয়েছে কোয়েশ্চেন, এমসিকিউ কত নাম্বারে থাকছে, এসএকিউ কত নাম্বার, যদি একটু বিস্তারিত বলে দেন। কারণ এখন আগের যে অবস্থা বা চিরাচরিত ব্যবস্থা ছিল সেই রকম পড়াশোনার ব্যবস্থা, এখন তো দুটো একদমই আলাদা, তাই কোয়েশ্চেন প্যাটার্নও যথেষ্ট আলাদা হবে। তো কি রকম কি হতে পারে যদি আপনি বলে দেন আমাদের। হ্যাঁ, মাধ্যমিকের ক্ষেত্রে 20টি এমসিকিউ থাকে, এছাড়া 5 ধরনের প্রশ্ন থাকে, ওখানেও 20টা প্রশ্ন থাকে, যেটাতে 16টা প্রশ্নের উত্তর দিতে হয় এবং 16 নাম্বার বরাদ্দ আছে, অর্থাৎ 20 আর 16 হচ্ছে 36। এই 16 নাম্বারের মধ্যে সরাসরি যেমন প্রশ্ন থাকে তেমনি সত্য মিথ্যা থাকে। একটা বক্তব্য তুলে দিয়ে তার 3 রকম ব্যাখ্যা দিয়ে বলা হয় যে কোন ব্যাখ্যাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এর সাথে মানচিত্র থাকে, স্তম্ভ মেলানো থাকে। এই 5 রকম প্রশ্ন মধ্যে প্রত্যেকটার থেকে অন্তত একটা করে উত্তর দিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হয়। ছাত্রছাত্রীদেরকে আমরা বরাবর বলে আসি তারা যেন 20টি প্রশ্নেরই উত্তর দেয়। 2-একটা ভুল হলে তাহলে সে সর্বোচ্চ 16 নাম্বারটাই পেতে পারে। এছাড়া 16টা প্রশ্ন থাকে 2 নম্বরের, ওদের করতে হয় 11টা, অর্থাৎ 11 দুগুণে 22, 16, এই 22 আর 36, এই 58 নাম্বার হচ্ছে ছোট প্রশ্ন। ওই 2 নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রেও আমরা ছাত্রছাত্রীদেরকে বলি যে তারা যেন 2-একটা বেশি উত্তর দিয়ে আসে। এখন ইতিহাসের তো খুব বেশি বড় প্রশ্ন থাকে না আগে, ফলে তাদের হাতে সময় থাকে, অতএব 2-একটা প্রশ্নের বেশি উত্তর লিখলে তাদের খুব বেশি সময় চলে যায় না। আর 4 নম্বরের 4-6-24 নাম্বার থাকে, 6টা প্রশ্নের উত্তর দিতে হয়। এক্ষেত্রে যে অধ্যায় থেকে পড়ে 2টো করে প্রশ্ন থাকে, হয় এটা নয় ওটা করতে হয়। এইভাবে এই প্রশ্নগুলো বেছে নেওয়ার ক্ষেত্রে যেটা লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে যে 8 নম্বরের প্রশ্নে বর্ণনাত্মক প্রশ্ন এড়িয়ে যেতে হবে। বেশি বর্ণনাত্মক, যেমন ভারতবর্ষে কারিগরি শিক্ষার প্রসার
আলোচনা করো। এই ধরনের প্রশ্ন এড়িয়ে গিয়ে আমি যদি নির্বিদ্রোহের কারণ ও ফলাফল পাই, আমি ওই প্রশ্নটাকে বেছে নেব, কারণ ওখানে নাম্বার বিভাজন আছে আর পয়েন্ট অনুযায়ী অনেকগুলো আমি পয়েন্ট তুলে ধরতে পারবো, যেখানে বিজ্ঞানের বিকাশ বা কারিগরি শিক্ষার বিকাশ আমাকেই সন্তুষ্ট করে না অনেক সময়, যে অনেক কিছু বাকি রয়ে গেল। আচ্ছা, যেটা একজন পরীক্ষক যিনি খাতা দেখছেন তার উপরে এই প্রভাবটা কাজ করে, সেক্ষেত্রে হাফ নাম্বার বা 1 নাম্বার কম পেয়ে যাবে ছাত্র বা ছাত্রী। আচ্ছা, আর আপনি তাহলে উচ্চ মাধ্যমিকদেরকে কিভাবে কি বলবেন? তাদেরও মানে তো কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে? এবারে তো ধরুন করোনার জন্য এই যে বর্তমান তো পরিস্থিতির ক্ষেত্রে তো কোশ্চেন প্যাটার্ন যথেষ্ট আলাদা হবে, তাহলে তাদের কিরকম ভাবে, তারা কিভাবে প্রিপারেশন নেবে? বা না, কোশ্চেন প্যাটার্ন তাদের আলাদা হবে না। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা করা হয়েছে, তাদের পাঠ্য বিষয়টাকে কমিয়ে দেওয়া হয়েছে, কিছু চ্যাপ্টার বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোশ্চেন প্যাটার্ন এরকমই থাকবে। মাধ্যমিকের যেরকম উচ্চ মাধ্যমিকেরও একই রকম ভাবে আমরা দেখব 24টা এমসিকিউ তাদের করতে হবে, আর 1 নাম্বারের প্রশ্ন 16টা করতে হবে, অর্থাৎ 40 নাম্বার, আর 5টা প্রশ্ন করতে হবে, 5 আর 8 40, 5টা বড় প্রশ্ন করতে হবে। অর্থাৎ প্যাটার্নে কোনো পরিবর্তন আসছে না, যেটা আসছে সেটা তাদেরকে তুলনামূলকভাবে কয়েকটা চ্যাপ্টার কম পড়তে হচ্ছে। প্রশ্ন ফলে একটা চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন থাকার কথা ছিল তার চেয়ে বেশি প্রশ্ন তারা পাবে। আচ্ছা, তাহলে তাদেরকে যেভাবে আপনি বললেন সেভাবে যদি পড়াশোনা করে যায়, তাহলে বর্তমানে যে পরিস্থিতি তাতে কিন্তু তারা মোকাবিলা করে ইতিহাসে যে তারা কিন্তু উত্তীর্ণ হতে পারবে, ঠিক ফলও তারা পাবে, যদি এভাবে তারা মানে শুনে যায় আপনি যেভাবে বললেন। অবশ্যই, কিন্তু আমরা যেটা নিয়ে এখন আবার আলোচনা করব, যে এই যে বর্তমান পরিস্থিতিতে কিন্তু এই যে ছাত্রছাত্রীরা কি এই আপনি যে মানে নিয়মটা বললেন, তারা কি মানছে, তারা কি শুনছে, তার পড়াশোনা মানে এই কোনো কি গুরুত্ব দিচ্ছে, মানে এটা নিয়ে কি বলবেন আপনি? একটা ক্লাসরুমে তো বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী থাকে, তাদের এক অংশ একেবারে কানে দেয় না, আবার একটা অংশ আছে যারা ভীষণ অনুগত, তারা কিন্তু শুনছে, যারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো, কিন্তু এটা ঘটনা যে তাদের সংখ্যাটা হচ্ছে অত্যন্ত কম, তাদের সংখ্যাটা খুব কম। একদমই তাই, কারণ দেখা যায়, আমরাও দেখে এসেছি যে এরকম ছাত্রছাত্রী ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ বলে একটা জিনিস থাকেই সব জায়গায়। অনলাইনের এখানে কি ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ বলে তো কিছু হচ্ছে না, সেখানে সবাই একই জায়গায় আসছে, কিন্তু এখানে ফাঁকিবাজির জায়গাটা মনে হয় বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ফাঁকিবাজির জায়গাটা বেড়ে যাচ্ছে। আমি যখন মঞ্চের উপর দাঁড়িয়ে একসাথে একটা ক্লাসে যদি 100-র বেশি ছেলে মেয়ে থাকে, আমি প্রত্যেকের চোখে চোখ রেখে আমি আমার বিষয়টাকে আলোচনা করতে পারি, বিন্দুমাত্র যদি সে অমনোযোগী হয়। আমাদের এক মাস্টারমশাই ছিলেন ইউনিভার্সিটিতে, তিনি কিছু ছেলে মেয়েকে পড়াতে বলতেন, বাবা তোমার সাথে তো দেয়ালে পার্থক্য বুঝতে পারছি না। অর্থাৎ সে যে এই বিষয়টার মধ্যে নেই, সেটা কিন্তু খুব সহজে, এর জন্য মাস্টারমশাই হওয়ার দরকার নেই। আমি হয়তো ক্লাস নিচ্ছি, তুমি পিছনে দাঁড়িয়ে আছো, কোন ছেলেটি বা কোন মেয়েটির পড়াশোনায় মন নেই, সে শুধু তাকিয়ে আছে তোমার দিকে, এটা বুঝতে কিন্তু তোমার সমস্যা হবে না। একদমই তাই। কে মানে চাইছে পড়াশোনাটা, কে চাইছে না। কিন্তু এখন আমরা ধৃতরাষ্ট্র, আমাদের চোখ বাঁধা আছে, আমরা দেখতে পাচ্ছি না কে কতটা মনোযোগী, কিন্তু আমাদের শিক্ষার্থীর উপর ভরসা রাখতে হবে। আমাদের কাজটুকু আমরা যাতে আরো ভালোভাবে করতে পারি, কিভাবে আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রীর কাছে আরো ভালোভাবে পৌঁছতে পারি, সেই চেষ্টা আমাদের মধ্যে নিরন্তর থাকবে। আচ্ছা, আর যে প্রশ্নটা না করলে নয়, যদিও এটা বেশিরভাগ সবাই নয়, এখানে কি মানে শিক্ষক মন্ডলীর মধ্যে মানে এই ব্যবস্থাতে অনেকে খুশি হয়েছেন যে যাক ভালোই হয়েছে, মানে অনেকের মধ্যে, বেশিরভাগকে বলছি না, মানে বেশিরভাগকে দোষ দিয়ে বলছি না ব্যাপারটা, মানে এই ব্যাপারটা কি আসছে, মানে তারা কি বেশ ভালোই আছে, এরকম ভাবে চলে গেলেই ভালো, এরকম ব্যাপার কি লক্ষ্য করা যাচ্ছে কোনো দিক থেকে? না, আমি অন্তত দেখিনি, এইটুকু বলতে পারি। এবার কতটা ভেতরের অন্তরের তাগিদ আর কতটা বাইরের চাপকে কাটানোর জন্য তাদের এই ভঙ্গি, সেটার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না।
একদমই তাই, কিন্তু এই যে ব্যবস্থা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্রছাত্রী কিন্তু বারবার বঞ্চিত হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে অনেকেই অনলাইন মাধ্যমের মানে শিক্ষা মাধ্যমের মধ্যে কিন্তু ঠিক মতো পাচ্ছে না, পঠন পাঠন করতে পারছে না। অনেকে কিন্তু মানে দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে আজ আমার ক্লাস রয়েছে, এরকম কি আপনি দেখতে পাচ্ছেন দুশ্চিন্তার মধ্যে থাকা ছাত্রছাত্রী? মানে ক্লাস রয়েছে আমি করতে পারবো না, এরকম কোনো? হ্যাঁ, কারণ তাদের সেই সামর্থ্য নেই, তারা এটা তাদের পড়ার আগ্রহ আছে, এরকম বঞ্চিত কিছু ছাত্রছাত্রী হচ্ছে। আর তাছাড়া যে কথাটা বলছিলাম যে একটা বিদ্যালয়ের কাজ তো শুধুমাত্র ওই পাঠ্যসূচি অনুযায়ী একটা ছাত্রছাত্রীকে পড়িয়ে যাওয়া নয়, একটা শিক্ষার্থীর যাতে সর্বাঙ্গীন বিকাশ ঘটতে পারে, তার শারীরিক এবং মানসিক উৎকর্ষতার চরমে সে যাতে উঠতে পারে, সেটা সবসময় বিদ্যালয়ের লক্ষ্য রাখা উচিত। তো বহু ছেলে মেয়ে, আমরা এই লকডাউনের আগে আমাদের বিদ্যালয় একটা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, আমরা যা ছুটছিলাম সেখানেই সোনাফল ছিল। আমরা খেলাধুলোয়, আমরা আমাদের ব্লকে আমরা ফাইনালে উঠে আছি, সেই ফাইনাল যদিও হয়নি। আমরা নাটকের প্রতিযোগিতায় আমরা ব্লকে ফার্স্ট হলাম। গান্ধী জয়ন্তী উপলক্ষে যে নাটক হলো, আমাদের ছেলেমেয়েরা অসাধারণ পারফর্ম করলো। তো তারা জেলায় যেতে পারতো বা রাজ্য স্তরে যেতে পারতো, এই ধরনের একটা যেই মানে এই যে এত ভালো আপনি বলছেন যে আপনাদের স্কুলের এরকম খেলার দিক থেকে ভালো, সাংস্কৃতিক দিক থেকে ভালো, তো এখন সেই সব মানে ছাত্রছাত্রীদের মানে মনের অবস্থা কি? তারা তো খেলতে ভালোবাসে বা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে ভালোবাসে, একটা ভালো জায়গায় গেছে, তাদের বর্তমান এখন অবস্থাটা কি? মানে ধরুন ক্লাসটা না হয় কোনো রকমে হয়ে যাচ্ছে, খেলাধুলাটা তো কোনো রকমে হচ্ছে না, না, ক্লাসটাও ঠিক হচ্ছে না। কিন্তু আমি যেভাবে বললাম 250-এর মধ্যে 16 জন যদি ক্লাস করে, একেবারে হচ্ছে না। এবং একটু যদি আমরা দেখি যে তথাকথিত যারা ভালো ছেলে মেয়ে বলতে এখানে বেশি নম্বর পাওয়ার ছেলে মেয়ে, সব ছেলে মেয়ে ভালো, নাম্বার কম বেশি ওপর নয়, বরং বাস্তব অভিজ্ঞতা বলছে পিছিয়ে পড়া ছেলেরা মানুষের বিপদে আপদে বেশি এগিয়ে যায়। এই যে খেলাধুলোর সূত্রে আমরা আরেক ঝাঁক ছেলে মেয়ের সাথে পরিচিত হই, তাদের নাম ধরে ডাকি, তাকে আমরা উৎসাহ দিই খেলার মাঠে, আগিয়ে যা, শট মার, গোল কর। এই যে তার ফলে ওই ছেলেটা যে উজ্জীবিত হয় এবং তার প্রভাবটা কিন্তু তার লেখাপড়ায় পড়ে, যে মাস্টারমশাই আমাকে চেনে, আমার নাম জানে, আমাকে পড়া ধরবে আমি যখন। অতএব সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যে পড়াশোনাটাও যেন আগে যে ছিল তার চেয়ে সে তার উত্তরণ ঘটতে পারে। সেটার একটা মানে অভাব দেখতে পাচ্ছি, সেটার অভাব দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু মানে বঞ্চিত রয়েছে এই যে অনলাইন শিক্ষা ব্যবস্থায়, কিন্তু এই সব দিকগুলি বঞ্চিত রয়েছে। অবশ্যই সেখানে কিন্তু একটু হলেও মানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা তাদের নিজেদের যে মানে কেউ যে জিনিসটা ভালোবাসে, ধরুন কেউ ফুটবল খেলতে, কেউ কবিতা, গান, নাচ, প্রত্যেকটা অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে, তারা কিন্তু সেগুলো করতে পারছেন না। এরকমও হয়তো আপনাদের স্কুলেও সেরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, সে তো গুরুত্ব পায়, সে সমাজে, পরিবারে তাকে একটু সমীহ করা হয়, এবং এর ফলে কি হয়, সে সব ক্ষেত্রে প্রিয় হতে চায়, এবং তার ফলে তার মধ্যে একটা সর্বাঙ্গীন বিকাশের মানসিকতা দেখা দেয়, সে পড়াশোনাটা আরেকটু মন দিয়ে করে, যে কথা আমি বলছিলাম। মানে সেখানে বেশি প্রাধান্য পায়, গুরুত্ব পাচ্ছে, তার ফলে সে মনোযোগী হয়ে পড়ছে, অর্থাৎ তার খেলারও উন্নতি ঘটছে, সাথে সাথে তার পড়াশোনারও উন্নতি ঘটছে, বা তার নাট্য চর্চায়, তার নাচে, তার গানে, তার আবৃত্তিতে, এর সাথে সাথে তার পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু উন্নতি ঘটে যাচ্ছে, এবং মাস্টারমশাইরা তার দিকে একটু বেশি নজর রাখছেন, সে উঠে আসছে। এইভাবে নতুন নতুন ছেলে মেয়েদের আমরা পাই, যাদেরকে ইতিহাস যেমন মানব সভ্যতার ক্রম অগ্রগতির ঘটনা, তেমনি একজন শিক্ষকের, একজন শিক্ষিকার সবসময় দায়িত্ব একজন শিক্ষার্থী যে অবস্থায় আছে তার থেকে তাকে আরেকটু উত্তরণ ঘটানো। তো এইভাবে একটা সর্বাঙ্গীন উত্তরণ ঘটে। আচ্ছা, তো এখানে আমাদের মানে দেখতে পাওয়া যাচ্ছে যে মানে ব্যাপারটা যেটা তো বুঝতে পারছি যে শিক্ষক ছাত্রীর যে ছাত্রছাত্রীদের যে একটা মানে বন্ধুর সম্পর্ক, যেটা একেবারে সেটা একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেখানে তারা কিন্তু তাদের মন খুলে মানে থাকতো, যে স্কুলে শুধুমাত্র যে পঠন পাঠন সেটা কিন্তু নয়। আপনি আপনাদের স্কুলেও আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় পরিদর্শনেও নিয়ে যাওয়া হয়, বা সেসব কিন্তু একবারে হ্যাঁ, সব জায়গা থেকে ছাত্রছাত্রীরা। খুব সাম্প্রতিক কালে আমরা বেশ কয়েকটা এই ধরনের ভ্রমণ করেছি, যেমন মুকুটমণিপুর, যেমন দেখব বিষ্ণুপুর, যেমন গড় পঞ্চকোট, এবং কিছু কিছু জায়গায় ছেলে মেয়েদের মধ্যে এতটাই উৎসাহ ছিল যে আমরা
একটু বাড়তি উদ্যোগ নিয়ে একটা বাসের জায়গায় দুটো করে বাস নিয়ে যেতে হয়েছে, এবং ছেলেমেয়েরা ওই পর্যটনের জন্য সারা বছর মুখিয়ে থাকে বলা যেতে পারে। এর মধ্য দিয়েও ছাত্রদের সাথে শিক্ষক শিক্ষিকাদের একটা নিবিড় যোগাযোগ গড়ে ওঠে। মানে যতটা মানে একটা সময় স্কুলের সময় যে একটা গণ্ডির মধ্যে যেটা থাকা যায়, একটা ঘুরতে যাওয়া বা পরিদর্শনে অনেক খোলামেলা পরিবেশে পায়, মাস্টারমশাইদেরকে দিদিমণিদের আরো অনেক বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইডের মধ্যে আরো বেশি যে ফ্রেন্ডের ব্যাপারটা, বন্ধুর ব্যাপার, এগুলোর মধ্যে দিয়ে, খেলাধুলোর মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে, গান বাজনার মধ্যে দিয়ে, বা এরকম ভ্রমণের মধ্যে দিয়ে, শিক্ষামূলক ভ্রমণের মধ্যে দিয়ে ছেলেমেয়েরা অনেক কাছে আসতে পারে। আচ্ছা, আরো বেশি সম্পর্কটা ভালো হয়, মানে পরবর্তী ক্ষেত্রে যে তার সুফল পাওয়া যায়। হ্যাঁ, সুফলটা কিছুটা পাওয়া যায় সেখানে। এইসব আমাদের এই বর্তমান যে পরিস্থিতি সেটার জন্য কিন্তু এই সব কিছু আমাদেরকে মুখ বুঝে মেনে নিতে হচ্ছে। সবকিছুর জন্য কিন্তু আমরা কিছু করার নেই, এটা আমাদেরকে মেনে নিতে হবে, এইভাবেই অনলাইন ক্লাসটা করে যেতে হবে। যেখানে যেভাবে হোক সেটাকে আমরা একদিন না একদিন জয় করতেই পারবো এই আশাতেই। গত 11 মাসের মতন যে অবস্থা ছিল, এবারে বর্তমানে কি অবস্থা যাবে সেটাও আমাদের দেখার তো অবশ্যই রয়েছে। আমরা এই বিষয়ে আরো আলোচনা করতে থাকবো। তো স্যার, যেটা নিয়ে বলছিলাম যে এই অনলাইন যে ব্যবস্থা, এই ব্যবস্থা যদি ভবিষ্যতে আপনাকে দেওয়া হয়, আপনি তো ক্লিয়ার মানে পরিষ্কারভাবে সেটা বললেন, কিন্তু তাও একবার বলছি, যদি দেওয়া হয় যে আপনি ভবিষ্যতে দেখা গেল যে অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে আপনি স্কুলে এসেও পড়াতে পারেন, আপনার কাছে অপশন থাকলো যে আপনি অনলাইনেও পড়াশোনা করাতে পারেন, তো আপনি কোনটা বেছে নেবেন? আমি দুটো ক্ষেত্রেই যদি সমান ছাত্রছাত্রী, এমনকি অফলাইনের ক্ষেত্রে যদি কম ছাত্রছাত্রীও থাকে, তাহলে আমি অফলাইনটাকে বেছে নেব। তাতে যদি আমাকে 100 মাইল উজিয়ে যেতে হয় আমি তাই যাব। কারণ একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে 40 মিনিট, 45 মিনিট বা 50 মিনিটের জন্য একটা নির্দিষ্ট সময় তিনি মঞ্চে ওঠেন, তিনি তার পঠন পাঠনের বিষয়ে ছেলে মেয়েদের কাছে তুলে ধরেন, তখন তিনি একজন পারফর্মার হয়ে ওঠেন। এবং কিছু কিছু সময় ছেলে মেয়েদের সমস্ত চোখ, সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু সেই শিক্ষক, এবং তিনি সেটা অনুভব করেন, তার মধ্যে একটা আনন্দ অনুভব করেন যে ছেলেমেয়েরা, প্রত্যেকটি ছেলে মেয়েকে তিনি আজকে আকর্ষিত করতে পেরেছেন, এক মুহূর্তের জন্য তাদের মন বাইরে যাচ্ছে না। এটা একজন শিক্ষকের কাছে কত বড় পাওনা, ওই মুহূর্তগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। একদম। তাহলে বর্তমান যে মুহূর্তগুলো বললেন যে আপনি এইসব মুহূর্ত থেকে বঞ্চিত হচ্ছেন, বা আপনার পুরো শিক্ষক মন্ডলী হচ্ছেন, বা ছাত্রছাত্রীরাও এরকমই অবস্থা। ছাত্রছাত্রীদের কি প্রত্যেকেরই এরকমই অবস্থা যে স্কুল যেতে পারছে না বলে তাদের কি মানে ছটফট করছে, বা তারা মানে এই ঘর বন্দি যে প্রত্যেকের কি একই অবস্থা, নাকি অনেকে দেখছে যে না ভালো হয়েছে বাবা, ঘরে রয়েছি, ঘরের মধ্যে থাকবো, এরকম অবস্থার মধ্যে? না, অনেকে পড়াশোনার ব্যাপারে সিরিয়াস না হলেও তারা প্রত্যেকে কিন্তু স্কুলে যেতে চায়। প্রত্যেকে স্কুলে যেতে চায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেকে পরীক্ষা না চাইতে পারে, প্রত্যেকে পড়াশোনা না চাইতে পারে, কিন্তু প্রত্যেকে স্কুলে যেতে চায়, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। অনেকেই ভাবছে যদি অনলাইনে পরীক্ষাটা হয়, সে যদি দেখে লেখার সুযোগ পায়, এই ধরনের কিছু তো পিছিয়ে পড়া ছেলের মানসিকতা থাকে, সেগুলো আমাদের সামনে অনেকে বলেও ফেলছে যে স্যার অনলাইনে কি পরীক্ষাটা করলে ভালো হতো না, যেটা কলেজে হচ্ছে। তো আচ্ছা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি কোনো অনলাইন পরীক্ষার সম্ভাবনা রয়েছে বলে কি মনে করেন আপনি? না, আমার ব্যক্তিগত এটা অভিমত যে আমাদের রাজ্যে অনলাইনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়ার মতো পরিকাঠামো নেই। তার কারণ বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে আমরা দেখব যে স্মার্টফোন নেই, অতএব এই পরীক্ষা বা ইন্টারনেট যোগাযোগ নেই। আমি যে কথা বললাম যে আমার বিদ্যালয়ে 250 জনের মধ্যে 47 জন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলেও মাত্র 16 জন তার সুযোগ নিতে পারছে। অতএব মাত্র খুব সামান্য পরিমাণ কিছু ছেলে মেয়ে অনলাইনের সুযোগ নিয়ে পরীক্ষা দিতে পারবে, বেশিরভাগ ছেলে মেয়ে অনলাইনে পরীক্ষা দিতে পারবে না, কি মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক। তাতে যতই সরকার তাদেরকে 10,000 টাকা করে দিয়ে মোবাইল ফোন কিনতে সাহায্য করুক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু গ্রামাঞ্চলে এরকম নেটওয়ার্ক
থাকে না, যাতে 3 ঘন্টা ধরে সে পরীক্ষা দিতে পারে এবং পিডিএফ ফর্ম করে সেটা পাঠিয়ে দিতে পারে। নেটওয়ার্ক বলে না, রিচার্জেরও তো একটা ব্যাপার একটা ব্যাপার রয়েছে, আছে। কারণ নেটে চলছে, সেটা নিয়ে তো অনেক পরিবারের দিন আনি দিন খায় অবস্থা বেশিরভাগ পরিবারের, নিম্নবিত্ত পরিবারের, আমি বলছিলাম দরিদ্র পরিবার থেকে উঠে আসে, তাদের পক্ষে এটা খুব সমস্যার ব্যাপার। একদমই, কারণ এটা সংকটেরই একটা, মানে যতই মোবাইল দিক না কেন বা একটা ফোন দিয়েছে বা, কিন্তু ওটার একটা মানে মাসিক যে প্রত্যেক মাসের একটা রিচার্জের ব্যাপার সেটা রয়েছে, সেটা একটা বাড়তি চাপ হয়ে গেছে অভিভাবকদের কাছে। আর সেখানে পড়াশোনা, অথচ কাজের সুযোগটা তাদের কমে যাচ্ছে। আচ্ছা, যারা দিন আনে দিন খায় তাদের কাজের সুযোগ এই লকডাউনে কমছে, কিন্তু খরচটা বেড়ে যাচ্ছে। একদমই, কারণ তাদের কাছে একটা এক্সট্রা হেডেক বলে বা কোনো একটা চাপ বলে রয়েছে বলে মনে হচ্ছে না। একেবারে তাই। সেখানে দেখতে গেলে যে বারবার এখানে কিন্তু ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে। এখানে আমরা বারবার দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা কিন্তু এই লকডাউনে যে এই যে অনলাইন পরীক্ষা, যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিছু কিছু জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে তারা সময়, কিছু কিছু জায়গায় সময়কে মানে হাতে রাখতে পারছে। ধরুন যে সময় দেখা যেত যে কিছু ছাত্রছাত্রীর দূরে বাড়ি, তাদের যাতায়াতের যে মাধ্যমটা ছিল, সময়টা সেখানে যেত, সেটা হয়তো বেঁচে যাচ্ছে। একটা নির্দিষ্ট আপনার মানে টাইম কখন বা কিভাবে আপনি ক্লাসগুলো নেন? আমি ক্লাসগুলো নিই ছেলে মেয়েদের সুবিধা মতো সময় আমি নিই। কোনো ক্লাস আমার শুরু হয় সকাল 11টার থেকে, কোনো ক্লাস শুরু হয় 3টে বা সাধারণত আমি 1-1.5 ঘন্টা একটা ক্লাস নিই। আচ্ছা, তারপর আমি তাদের বাড়ির কিছু কাজ দিই বা কিছু নোটস তাদের পাঠিয়ে দিই। আচ্ছা, আর তারা যে হোমওয়ার্কটা দেন, সে হোমওয়ার্ক কিরকম মানে ঠিকঠাক করে বা? হোমওয়ার্ক গুলোর ক্ষেত্রে আবার আমি আমার ব্যক্তিগত যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে পাঠাতে বলি, কারণ একজন হোমওয়ার্ক করে যদি গ্রুপে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে সবাই উত্তরগুলো কিন্তু হ্যাঁ কপি পেস্ট হয়ে যাবে, যে কারণে বলি যে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে। তারপরেও কি কোনো কপি পেস্টের মানে হ্যাঁ, সেই সম্ভাবনা, তারপরেও সম্ভাবনা থাকে, কপি পেস্ট একটা থাকে, একটা থাকে। মানে যেটা আমরা যে শিক্ষায় শিক্ষিত সেখানে কিন্তু কপি পেস্টের এত বেশি ঝামেলা মানে এত বেশি ছিল না, যেখানে আমরা করতে পারতাম না। একেবারে তাই। তারপর যেখানে ধরুন প্র্যাকটিক্যাল আছে যে সমস্ত বিষয়গুলো, সেগুলো তো আরো সমস্যা হয়। হ্যাঁ, প্র্যাকটিক্যাল তো একদমই বন্ধ বলতে গেলে। হ্যাঁ, প্রজেক্টের ক্ষেত্রেও তাই, ফরমেটিভের ক্ষেত্রেও তাই, এগুলো খুব সমস্যার ব্যাপার হয়ে গেছে। আচ্ছা, আমাদের মানে আলোচনা তো থাকবে, আমাদের অনেক কিছু জানার ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে এত কিছু তথ্য দেওয়ার জন্য। আপনি আবার আসবেন, ধন্যবাদ। অনেক আমরা ধন্যবাদ। এখানেই শেষ করছি আজকের এডুকেশন এক্সপ্রেস, আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।